অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছেন এটা কতটুকু অপমানজনক একটা কথা হইতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে কথা বলতে আসি, এর আগে ছবিটা আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আছে। এই ছবিটা একটা সেনাপ্রধান একটা প্রোগ্রামে দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই বলছেন প্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। এখন এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান, অকুত ভয় একজন মানুষ, কিন্তু বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে আওয়ামী লীগ, কিন্তু এখন যারা মার্কা পাইতেছে তাদের ভাবসাব হইতেছে মানে আওয়ামী লীগ একটা দল হইল এরকম একটা ভাব, মানে এরা যেন সাইনবিট ভিত্তিক দল, এরা যেন কমিউনিস্ট পার্টি ন্যাপ এই টাইপের একটা ব্যাপার। আওয়ামী লীগের এখনো বাংলাদেশ প্রায় ৬৭টা আসন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক থেকে আশঙ্কা আছে, তারা আছে একটা সেফ এক্সিটে। সে কারণে এটাও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনকালীন সরকারে একটা বড় পরিবর্তন আসতে পারে। মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গিয়েছিলেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে। আপনারা বক্তব্যের পেছনের ব্যানারটা খেয়াল করেন তো, সেই পেছনে যে ব্যানারটা দেওয়া সেখানে কি লেখা? সেখানে লেখা তারুণ্যের প্রথম ভোট বিএনপির পক্ষে হোক। অন্তর্বর্তী সরকারের প্রধান যেদিন লন্ডন গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়েছেন, সেদিনই তার সম্মান শেষ করে দিয়েছেন। কথা বলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা বেশ কিছু ভিডিও আকারে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে আপনারা বেশ কয়েকটা প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমানে চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন। দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা ধারাবাহিকভাবে এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। আশা করি ভিডিও ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত দিবেন। মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এনসিপি কি সেই নাল যেই নাল তাকে অপমানিত করবে, যেই নাল তাকে বিনাশ করে ছাড়বে? বিষয়টা কিন্তু ওইরকমই চলে যাচ্ছে ভাই। প্রায়োরিটি, মানুষ ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে, প্রায়োরিটি। আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কেড়ে নেন তখন তার কাছে ভাল লাগে না, মনে হয় আরেকজনের প্রায়োরিটি দিচ্ছে। এখন এনসিপি আপনার আজকে হান্নান মাসুদ যে কথা বলছে, ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, এটা কতটুকু অপমানজনক একটা কথা হইতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কার কথা বলছে? আজকে এনসিপির সংবাদ সম্মেলন ছিল, সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, কে বানাইছে? আপনারাই তো বানাইছেন। আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কেউই রাষ্ট্রপ্রধান হতে পারবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনতো, যতক্ষণ তাদের দাবি দাওয়াগুলো পূরণ করত, তারা যেটা চাইতো ঠিক ওইটাই করত, ততক্ষণ ডক্টর ইউনূস খুব ভালো ছিল। এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারতো না। তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর ইউনূসের যে মিল মহাব্বত বেশি একটু ছিল, যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে গিয়ে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকের পর থেকেই এনসিপি মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না। আর সেই জায়গা থেকে বলছে যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে। ভাবা যায়? নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে, সিজদা দিয়ে আসছে। মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তারেক রহমানকে সিজদা দিছে? এটা কোনো কথা? দেখেন, এরা অনেক কথা বলে, কিন্তু কোন কথাটা কতটুকু বলা উচিত, অথবা যে লোকটারে আপনি বানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হু ইজ হি? তিনি নোবেল লরিয়েটের বাহিরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল 17 বছর ওনার কোন অবদান ছিল পলিটিক্যালি? হয়তো মেটিকুলাস ডিজাইন করছেন, আন্তর্জাতিকভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কখনোই মানে হাসিনার আমলে কোন রকম ভূমিকা নেন নাই। যখন নিজে বিপদে পড়ছে তখন নিছেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় বসালেন, তারপর উনি ওনার জায়গা থেকে এখন চেষ্টা করতেছেন। চেষ্টা করার পরে এখন আপনাদের মনোভূত হচ্ছে না, এই জন্য যে ভাষায় একজন বলো যে গাদ্দার, আরেকজন বলো যে সেজদা দিয়ে আসছে, ভাই এই ধরনের কথাবার্তা
আসলে মানুষ কি আপনাদের কাছ থেকে পছন্দ করতেছে? আজকে যদি আপনারা এই কথা অন্য একজন ব্যক্তির নিয়ে কইতেন, তাহলে মানুষ ভাবতো যে না ঠিক আছে, তাদের মনোভূত হয় না। কিন্তু নির্বাচন তো আপনারাই করছেন, ওনাকে ইভেন লড়াই করছেন। এখন এই যে ভাষা প্রয়োগ, এই যে হুঙ্কার, হুঁশিয়ারি, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এগুলো কিন্তু কোনোটাই পজিটিভ সাইন তৈরি করতেছে না। পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে অপমানিত করেন, তাহলে বাকিরা কি করবে? আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস খালি কোন রকমে নির্বাচনটা দিয়া এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও বুঝি না, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এটাও একটা ইস্যু, যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না। আমি যখন এখানে কথা বলতে আসি, এর আগে এই ছবিটা আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আছে। এই ছবিটা একটা সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন, এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন। এটা কি মেটিকুলাসলি ডিজাইন কিনা আসলে এটা আমাদের এখন ভাবতে হবে। কারণ যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজদা করে আসেন। এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে? ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেঁচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন, বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন, যারা ইতিমধ্যে নৈর্ভৌক্তিক, নির্মোহ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের সাথে আমাদের দেখা হচ্ছে, এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম, কালের কণ্ঠ, বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম, গত 1 মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল, এবং 1 মাস রেস্ট্রিকশন দিয়ে, রিপোর্ট করায় রেস্ট্রিকশন দিচ্ছে। তাদের টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসব বলেন, এটা গিয়াসউদ্দিন মামুন এটাকে দখল করছে না? একদম পিন পতন, নীরবতা আপনাদের মধ্যে। কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে। 4 মাস চাকরি করেন, 1 মাসের বেতন দেয় বা দেয় না, অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে নাও এবার এর করে খাও। মিথ্যা বলতেছি? আপনারা তো সামনাসামনি পার্সোনালি তো এগুলো বলেন, এটা তো মিডিয়ার বাস্তবতা। আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয়, আইডি কার্ডটা নিতে হয়। বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না? এখন এরকম অনেক জায়গায় আছে। সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকেই গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন। এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু, বিষয়টা এমন না। পল্টনে আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি 32-এ লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে, বিষয়টা এমনও না। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে, তাদের বয়সে অনেক ছোট, আমরা শত্রু জ্ঞান করে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন 5ই আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলোর 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, একটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিজদা দিয়া ডক্টর ইউনূস নির্বাচনের ওহি আনছেন। অপরদিকে সেনাপ্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। এখন এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন। অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান, প্রকৃত ভয় একজন মানুষ কিন্তু, এবং যে পদটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পদ। আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান। এই কথাটা সার্বজনীন। এই কথাটা তিনি কেন বললেন? এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি,
ভবিষ্যতে চলবো। এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন। বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি। এখন হঠাৎ করে কি এই শান্তিটা আছে? নাই। এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি। আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না, হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না, হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন বলে গালি দিচ্ছি, সংখ্যালঘু বলে গুতা মারতেছি, মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে, তথাকথিত মুসলিম। আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে, ভারত তাদেরকে বাঁচাইতে আসবে, ভারত যা বলতেছে তাই হওয়া উচিত, বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত। এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে। আমার ছোটবেলা, আপনার ছোটবেলা, আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত ঢাকেশ্বরী মন্দিরে যে কেন্দ্রীয় মন্দির, সেখানে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গিয়েছিলেন জন্মাষ্টমীর অনুষ্ঠানে, এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন, অনেক কথাই বলেছেন, অনেক লম্বা বক্তব্য। আপনারা বক্তব্যের পেছনের ব্যানারটা খেয়াল করেন তো, ভিডিওটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আবার দেখেন। এই বক্তব্য যে তিনি দিচ্ছেন স্টেজে দাঁড়িয়ে, সেই পেছনে যে ব্যানারটা দেওয়া, সেখানে কি লেখা? সেখানে লেখা তারুণ্যের প্রথম ভোট বিএনপির পক্ষে হোক, এবং একটা বিএনপির নেতার ছবি সেই ব্যানারে দেওয়া আছে। এখন এইটা যে জন্মাষ্টমীর একটা অনুষ্ঠান, এই ব্যানার দেখে পৃথিবীর সব থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম্মত ব্যক্তি সে কি বলতে পারবে যে এটা আদৌ একটা সনাতনী ভাই বোনদের ধর্মীয় উৎসবের অনুষ্ঠান? এটা দেখে কেউ বলবে যে এটা জন্মাষ্টমীর অনুষ্ঠান? কেউ বলবে না। স্বভাবতই এটা দেখে যে কেউ ভাববে, যে কেউ বলবে এটা জন্মাষ্টমীর অনুষ্ঠান নয়, এটা বিএনপির কোনো একটা সমাবেশ। এখন একজন দায়িত্বশীল সেনাপ্রধান, যিনি সেনাবাহিনীর অবশ্যই দুটো কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।